পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে পশ্চিমাদের পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের। এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এদিকে ইউক্রেনে দৈনিক 1.5 শতাধিক রুশ হামলা, বাড়ছে প্রাণহানি। আরও থাকছে ইউক্রেনের আরেকটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। সব শেষে জানিয়ে দিব মার্কিন বিমানবাহী রণতরীতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত 7। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। মার্কিন বিমানবাহী রণতরীতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত 7। ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অভ্যন্তরীণ নৌ সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে অন্তত 7 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এবং তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিন ধরে সাগরে অবস্থান ও মোতায়েন থাকার কারণে এই রণতরীতে কর্তব্যরত নৌসেনা সদস্যদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। এ প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ সময় জাহাজে অবস্থান নিয়ে সদস্যদের অভিযোগের বিষয়ে কথা বলতে ইউএসএস সেন্ট্রাল কমান্ডের প্রধানের এক উপদেষ্টা রণতরীটিতে যান। এ সময় ক্ষুব্ধ নৌ সদস্যরা তাকে দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুঁড়ে মারেন। এর জের ধরেই এক পর্যায়ে নৌ সদস্যদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ধারালো অস্ত্র ও ছুরি ব্যবহারের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে ভারত মহাসাগরে অবস্থানরত এই রণতরীটি টানা 263 দিন ধরে মোতায়েন রয়েছে, যার মধ্যে 208 দিনই তারা নিরবচ্ছিন্নভাবে সমুদ্রে কাটিয়েছেন। এই বড় ঘটনার পর রণতরীর ভেতরে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউক্রেনের আরেকটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলের ভোদিয়ানে একটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ দাবি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো প্রকাশ করছে। খার্কিভ অঞ্চলে রুশ বাহিনীর অগ্রযাত্রার দাবি এর আগেও এসেছে। সাম্প্রতিক মস্কো ও এই অঞ্চলের আরও কয়েকটি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করছে, যদিও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা কঠিন। ইউক্রেনে দৈনিক 1.5 শতাধিক রুশ হামলা, বাড়ছে প্রাণহানি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের স্থলভাগের সম্মুখ সারিতে বড় ধরনের পরিবর্তন না হলেও আকাশপথে হামলা ক্রমেই তীব্র হচ্ছে। গত মাসে রাশিয়া প্রতিদিন গড়ে 172টি হামলা চালিয়েছে, যেখানে ইউক্রেনের গড় ছিল 28টি। এর ফলে উভয় পক্ষের আক্রমণ সক্ষমতা এখন অনেক ক্ষেত্রে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর ফলে লক্ষ্যবস্তুতে হামলা সফল হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতি সপ্তাহে বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা। আন্তর্জাতিক সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির পূর্ব ইউরোপ গবেষণা ব্যবস্থাপক ওলহা পলিশচুক বলেন, হামলার ঘটনা ও হতাহতের সংখ্যা দুটোই বেড়েছে। একই সঙ্গে হামলার লক্ষ্যবস্তুর বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সংবাদ মাধ্যম সিএনএন বলছে, গত 1 বছরে রাশিয়ার গভীরে হামলার ক্ষেত্রে ইউক্রেনের ড্রোন প্রযুক্তির সক্ষমতা দ্রুত বেড়েছে। জুনের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা বাড়ানোর 40 দিনের অভিযান ঘোষণা করেন। তার শীর্ষ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে। এখন রাশিয়ার তেল শোধনাগার, তেলবাহী ট্যাঙ্কার, বিদ্যুৎ উপকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় নিয়মিত হামলা চালাচ্ছে ইউক্রেন। পাশাপাশি রাশিয়ার সামরিক সরকার ব্যবস্থা ব্যাহত করতে অধিকৃত পূর্বাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে কিয়েভ। রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াল্ট বেরিজের গুদামেও হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় সরকার এসব স্থাপনাকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে দাবি করছে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার উত্তর কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের সমুদ্রের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে এই মহড়ার বিরোধিতা করে আসছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানান, বুধবার ভোর 6টার দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওনসান এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এর মাত্র 6 দিন আগে একই এলাকা থেকে উত্তর কোরিয়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।
এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড শুরুর আগের ঘটনা। আগামী 17 থেকে 27 অগাস্ট এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও সামরিক সক্ষমতা মোকাবেলার প্রস্তুতি হিসেবে এই মহড়ার আয়োজন করা হচ্ছে। সিউলের কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইনফিকেশনের জ্যেষ্ঠ গবেষক হংমিন বলেন, উত্তর কোরিয়ার চলমান অস্ত্র উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবেই এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় থাকতে পারে। তবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার আগে একটি বার্তা দেওয়ার জন্যই এই সময়টি বেছে নেওয়া হতে পারে। এর মধ্যে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর্টিলারি রকেট ও অন্যান্য কৌশলগত অস্ত্র রয়েছে। দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী বুধবারের উৎক্ষেপণটি চলতি বছরে উত্তর কোরিয়ার 11তম সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্রটি প্রায় 700 কিলোমিটার বা 435 মাইল পথ পাড়ি দিয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এখনও এই ক্ষেপণাস্ত্রটিকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করেনি। এই ক্ষেপণাস্ত্রটির ধরন ও অন্যান্য বৈশিষ্ট্য জানতে কর্মকর্তারা বিস্তারিত বিশ্লেষণ করছেন। বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্রটির ধরন সম্পর্কে তথ্য না থাকায় এটি ঠিক কোন ধরনের ক্ষেপণাস্ত্র ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত 300 থেকে 1000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রমূলক স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বলা হয়। পশ্চিমাদের পাল্টা জবাবের হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করলে মস্কো পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তিনি বলেন, রুশ জাহাজ জব্দের ঘটনা ঘটলে রাশিয়া সমানভাবে পাল্টা জবাব দেবে। পুতিন বলছেন, রাশিয়ার প্রতিক্রিয়া শুধু যে এলাকায় রুশ জাহাজ জব্দ করা হবে সেখানে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন ও উপযুক্ত মনে করলে যে কোনো জায়গায় ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের দায়িত্বাধীন এলাকাতেও রুশ পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন তিনি। রুশ নাবিকদের বিষয়টিতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন পুতিন। তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডোকে ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তাদের কাছ থেকে প্রস্তাব চাওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার শ্যাডো ফিল্ড এর উপর ইউরোপীয় দেশগুলোর চাপ ও জাহাজ আটকের ঘটনা বাড়ার মধ্যেই পুতিনের এই সতর্ক বার্তা এলো। তবে এ বিষয়ে এখনও কোনো পশ্চিমা দেশ কোনো বিবৃতি দেয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট অবশ্যই একই সঙ্গে বলেছেন, জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান রেখে সমঝোতায় পৌঁছাতেও রাশিয়া প্রস্তুত। লোহিত সাগরে হুতিদের হামলায় 4 নাবিক সহ নিহত 6। লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালীতে ইরান সমর্থিত হুতিদের হামলায় তিহা মাহ নামে এক পণ্যবাহী জাহাজের 4 নাবিক এবং 2 স্থানীয় উদ্ধারকর্মী নিহত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর বাণিজ্য জাহাজে হুতিদের হামলায় এটি প্রথম সরাসরি প্রাণহানির ঘটনা। একই দিন পৃথক এক ঘটনায় ওমান উপসাগরে নৌ অবরোধ অমান্য করে ইরানের বন্দরের দিকে যাওয়া পানামার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা অচল করে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় ও উপকূলরক্ষী বাহিনীর বরাতে জানা যায়, 11 অগাস্ট ইয়েমেনের মুরাত উপকূলের কাছে নোঙর করা মিশরীয় মালিকানাধীন তিহা মাহ জাহাজে আক্রমণ চালায় হুতিরা। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জাহাজটি। ঘটনাস্থলে নিহত হন 3 জন পাকিস্তানি ও 1 জন ইন্দোনেশিয়া নাবিক। পরবর্তীতে ইয়েমেনের হুতি বিরোধী সাময়িক গোষ্ঠী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস এর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালে হুতিরা তাদের উপর পুনরায় হামলা চালায়। এতে এনআরএফ এর 2 উদ্ধারকর্মী প্রাণ হারান। এছাড়া এই জোড়া হামলায় আরও 10 জন আহত হয়েছেন বলে জানা গেছে।